আসলে আজকে উপস্থিত আছেন আমাদের মান্যবর ডক্টর আব্দুল কাদের স্যার সহ আরো সুনামধন্য চিকিৎসক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এমন একটি ওষুধ নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি যে ওষুধটি মেডিকার মধ্যে নীরবে নিবৃত্তে থেকে তাকে প্রপারলি ইউজ কম করা হয়, সেজন্য আমার কাছে মনে হয় এই ওষুধটি নিজেই আসলে আত্মচিৎকার করে তাকে প্রপার ইউজ করার জন্য। আজকে আমি কিভাবে এই ওষুধটিকে প্রপারলি ইউজ করার চেষ্টা করি আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করব। আপনারা সবাই জানেন যে এই ওষুধটি আসলে সালফোরেট অফ লাইম থেকে তৈরি, বা এটা অন্য নাম। আর এটা উৎস হচ্ছে খনিজ, সবাই জানে এটা খনিজ উৎসের একটি ওষুধ, এবং আমাদের মহাত্মা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার নিজে এটা প্রবীণ করেছেন, এবং এটা ক্রিয়াস্থল হলো স্নায়ু, এবং স্নায়ুর ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে মানে অত্যন্ত কার্যকর, এবং স্নায়ুর সংলগ্ন যে টিস্যু সমূহ এখানেও এটা খুব ভালো কাজ রয়েছে। শ্বাস প্রশ্বাসের ঝিল্লি সমূহ যেখানে আছে ওখানে এটা কাজ আছে, খুব মনে রাখবেন। কিন্তু এই কথাগুলো দিয়ে কিন্তু আলোচনা আমি সামনে এগিয়ে নিয়ে যাব। এবং গ্রন্থির মধ্যে এটা খুব কাজ রয়েছে, এবং কিডনির মধ্যে এটা কাজ রয়েছে, চর্মের মধ্যে কাজ রয়েছে, এবং নাকের মধ্যে এটা কাজ রয়েছে, নাকের অস্থিটার মধ্যে। আসলে এখানে এটা সমস্ত কার্যক্ষেত্র এবং সবগুলো ঘুরে ফেলে লক্ষণগুলো কিন্তু এদিক দিয়ে আসবে। তো এই জন্য আমি এটা ক্রিয়াস্থলটা আপনাদেরকে আগে থেকে জানিয়ে দিলাম। প্রিয় চিকিৎসক বৃন্দ, আসলে স্যামুয়েল হ্যানিম্যান স্যার এই ওষুধটিকে মানে ঝিনুকের খুলস যদি দেখেন কেউ, ভিতরের অংশটা যে খুলসের ভিতরের যে সাদা যে অংশটি, এই সাদা অংশটি থেকে হ্যানিম্যান স্যার প্রথম এই ওষুধটি আসলে প্রস্তুত করেন, এবং খুব উচ্চ মানে তাপমাত্রায় তিনি একে উত্তপ্ত করেন, এবং তার সাথে তিনি খাঁটি সালফারও দেন আর কি, দিয়ে নেন, এবং মানে প্রস্তুত প্রণালী ভিন্নতার কারণে সম্ভবত মানে ক্যালকেরিয়া সালফোরিকাম বা এর সাথে হিপার সালফার মানে কিছুটা পার্থক্য হয়ে যায়। এই ওষুধটির মধ্যে ক্যালকেরিয়া এবং সালফার এই দুটি ওষুধেরই উপাদান আছে, তার সাথে অতিরিক্ত উপাদান যোগ হয়েছে। তো এটা হচ্ছে এই ওষুধের একটা মৌলিকত্ব। তো আমি এই ওষুধটিকে ব্যবহার করার ক্ষেত্রগুলো যেগুলো খুঁজে পেয়েছি, আসলে ওষুধটা ব্যবহার করার প্রধান ক্ষেত্র হচ্ছে এই ওষুধের রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেটা প্রচন্ড রকমের নিষ্ঠুর এবং প্রচন্ডতা থাকে তাদের। ওরা অনেক বেশি নিষ্ঠুর থাকে এবং প্রচন্ড মানে একদম ভায়োলেন্স টাইপের লোক এটা থাকে। তো আমি এখন একে একে তাদের স্ট্রাকচারটা আপনাদেরকে ধীরে ধীরে জানাতে থাকবো। আপনারা ধৈর্য সহকারে যদি আজকে ক্লাসটি শুনেন, আপনারা হিপাসালকে এমন সুন্দর সুন্দর জায়গায় ব্যবহার করতে পারবেন যে ভালো লাগবে, এই কথাটা বলতে পারবো। হিপাসালপাকে যদি আমি একটা মেন্টাল স্ট্রেট দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে আমার কাছে শব্দ হচ্ছে একটা, সেটা হলো যে ভালনারেবিলিটি, যেটা আছে ভালনারাবিলিটি, 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 ভালনারাবিলিটি দিয়ে আপনি জাস্ট হিপাসালকে চিনে যাবেন। ভালনারাবিলিটি শব্দটির অর্থ হলো দুর্বলতা, ঝুঁকিপূর্ণ অবস্থা, মানে সহজে ক্ষতিগ্রস্ত হওয়ার যে সম্ভাবনা, মানে অরক্ষিত অবস্থায় রয়েছে এরকম একটা সেন্সেশন। পুরাটা ওষুধ জুড়ে আমি কিন্তু এই সেন্সেশনটাকে আমি পেয়ে থাকি। তার মধ্যে ইনারমোস্ট লেভেল জুড়ে, তার হৃদয় জুড়ে সবকিছু অরক্ষিত রয়ে গেছে। সবকিছু অরক্ষিত থাকার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই অবস্থাটি তার মনের ভিতরে একটা অনুভূতি। এই অনুভূতি কিন্তু এই হিপাসালফারের অনুভূতি।
ওষুধটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ গুণ, এবং এরা খুব ওভার সেন্সিটিভিটি, তাদের সেন্সিটিভিটি এত বেশি যে ওরা যদি কখনো ভায়োলেন্স হয়, কি ধরনের প্রচন্ডতা, কি ধরনের ভায়োলেন্স তৈরি করতে পারে, আমি একটা রোগীর কেস স্টোরি শুনলেই আপনারা খুব সুন্দর করে হিপাসালকে চিনবেন এবং ভালো ব্যবহার করতে পারবেন। একটা রোগীর একটু কাহিনী বলি। এই রোগীটি আমার খুব নিকটাত্মীয় আর কি। তো এই পেশেন্টটি হচ্ছে আমার সুমন্দি হয় সম্পর্কে। তো উনি ভদ্রলোক বিদেশে থাকেন, বিদেশ থেকে খুব সুন্দর সুন্দর জিনিস এনেছেন। এর মধ্যে একটা হচ্ছে এই কাপড় চোপড় যে ক্লিন করার যে যন্ত্রটি, এটাকে বলা হয় মানে ওয়াশিং মেশিন বলে আর কি। সে ওয়াশিং মেশিনটি নিয়ে বাংলাদেশে এসেছেন সব পরিপাটি। তো ভদ্রলোক কোনো এক কারণে বাসায় রেগে গেছেন। তো রেগে যাওয়ার সিকোয়েন্সটা হলো এইরকম, ওনার এই রাগ আমি বাড়িতে থাকা সত্ত্বেও ওনার এই রাগ আমি ওনার কাছ থেকে থামাবো, আমি ভয়ে ওনার কাছে তো যাচ্ছি না, ওই বাড়ির আশেপাশেও কেউ ওনার ওনার আশেপাশেও যাচ্ছে না, কেউ ওনার পাশে যাচ্ছে না, কেউ ওনার কাছে যাচ্ছে না। উনি ঘর থেকে একে একে ওয়াশিং মেশিন আনছে, ওটার মধ্যে কেরোসিন ঢেলেছে, ওটার মধ্যে আগুন ধরিয়েছে। একে একে আরেকটা জিনিস এনেছে, কেরোসিন ঢেলেছে, আগুন ধরিয়েছে। দিস ইজ হিপাসাল। এই হচ্ছে হিপাসালফেট একটা ইনামুস লেভেলে পেশেন্টের একটা সিকোয়েন্স বললাম। তো পেশেন্টটি পুরোপুরি হিপাসালফেট ছিল আর কি। তো এই জন্য বললাম যে হিপাসালফেট মেন্টাল স্টেটের মধ্যে যে বললাম যে এটার মধ্যে প্রচন্ডতা রয়েছে, আসলে প্রচন্ডতা হচ্ছে এইরকম একটা মানে প্রচন্ডতা, তার মধ্যে কিন্তু ভায়োলেন্সি যেটা রয়েছে। আগে বলেছি যে তার মধ্যে একটা সেন্স অফ নো প্রোটেকশন, এইরকম একটা অনুভূতি তার মধ্যে থাকে। মানে তার বাসা সবকিছু যেন খোলামেলা পড়ে আছে, মানুষজন এসে এটা সেটা নিয়ে যাবে, অর্থাৎ নো ব্যারিয়ার্স এগেইনস্ট থিংস ফ্রম আউটসাইড। আউটসাইডে কেউ নেই যে এগুলাকে রক্ষণাবেক্ষণ করবে, কেউ নেই যে এটাকে দেখাশোনা করবে। এগুলা মানুষজন নিয়ে যাবে, এটা ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হয়ে গেলে উনি ক্ষতির মুখোমুখি পড়বেন। ক্ষতির মুখোমুখি পড়ার কারণে উনি ওনার মধ্যে এইরকম সেন্সেশন তৈরি হয়, এবং এগুলো দেখলে উনি খুব রেগেও যান, এবং তার মধ্যে অনুভূতি থাকে যে সবকিছুই তাকে খুব হার্ট করে এই বিষয়গুলো, এবং এগুলাকে প্রটেক্ট করার জন্য উনি নিজেকে যা ইচ্ছা তা করে ফেলে। তখন তার মধ্যে কোনো বোধ থাকে না, এবং তারা মূল বৈশিষ্ট্য থাকে এইরকম। আমি একে একে আমার অনেক বিভিন্ন রোগীদের কথা বলবো আর কি। তাদের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইনামুস লেভেল ফিলিংস হচ্ছে তারা সব সময় এই যে বললাম ভালনারেবিলিটি, বা তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিংস থাকে। তারা কোনো কিছুতে সিকিউরিটি ফিলিংস করে না। কি রকম ফিলিংস করে না যদি বলি, যে তারা, আমি একটা হিপাসালফারের পেশেন্টকে দেখি আর কি, যে উনি বয়স হবে 18, উনি একটা মাদ্রাসার ছাত্র। আমি আসলে কখনো এই রোগী আগে দেখিনি, ভয় পেয়েছি রোগীটাকে দেখে। উনি যদি কোনো স্থানে ঠান্ডা লাগে, কিংবা উনি যদি উজু করেন ঠান্ডা পানি দিয়ে, কিংবা যদি শীতকাল থাকে, ওনার মুখটা ফুলে যায়, মুখটা ফুলে এরকম বিকট আকার ধারণ করে যে একটা মানে বিব্রতকর চেহারা বা বিকৃত চেহারা হয়ে যায়। হাত যেখানে পানিটা লাগে, ঠান্ডা লাগে উজু করলে, উনি হাতটা ফুলে যায়। মাথার উপরে যে স্কালটা আছে ওই জায়গাটা ফুলে যায়, পা ফুলে যায়, তার শরীরটা এমন ভাবে ফুলে যায় যে আমি একে দেখলে রীতিমতো আমি ভীতগ্রস্ত হয়ে পড়ি। সো আমি ওর ইনামুস লেভেল গেটে দেখি যে ওর মধ্যে একটা ইনসিকিউরিটি ফিলিংস আছে। কি নিয়ে? ও যখন আমার সাথে কথাগুলো বলতেছিল, তো বলতেছিল যে ডাক্তার সাহেব আমার তাড়াতাড়ি ভালো করেন,
আমি বললাম যে তাড়াতাড়ি কেন, এত তাড়াতাড়ি কেন? কই যে ডাক্তার সাহেব আমি তো বিদেশ যেতে চাই, আমার পর্যাপ্ত টাকার দরকার, আমার পর্যাপ্ত সম্পত্তির দরকার, আমার পর্যাপ্ত ঘর বাড়ির দরকার। কেন এত কিছু দরকার? নাই তো আমাকে এমন একটা মেয়েকে বিয়ে করে দেন যার পর্যাপ্ত সম্পত্তি আছে, যেন আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে না হয়, যেন আমার পরবর্তী জেনারেশন নিয়ে কোনো চিন্তা করতে না হয়। আমাকে এমন একটা মেয়েকে, মানে একজন ওয়েলথি একটা মহিলাকে আমাকে বিয়ে করাই দেন, তাহলে ডাক্তার সাহেব আমার মাথা ঠিক থাকবে। মানে তার সিকিউরিটি ইনশিওর করার জন্য সে আসলে ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আসলে তার মধ্যে এই ফিলিংসটা তৈরি হয়ে গেছে। ইউ বিলিভ অর নট, ইটস ট্রু দ্যাট আমি তাকে এই হিপা সালফার ব্যবহার করার পর উনি এখন আর ফুলে না, উনার সেন্সিটিভিটি চলে গেছে, উনি ভালো আছে, অনেকটাই ভালো, অনেকটাই ভালো, যেটা আমিও সন্তুষ্ট। পেশেন্ট চিকিৎসা করছে, এখনো চলছে। তো আসলে ইনামুস লেভেলটাকে বোঝার জন্য আমি কিন্তু তাকে এই ওষুধটা সুন্দর ব্যবহার করতে পেরেছি, যে তার মধ্যে একটা ইনামুস লেভেলে ইনসিকিউরিটি ফিলিংস রয়েছে। এখন যদি হিপাসালপে শুধু আমরা ফোড়ার ওষুধ আর গলা কাটার ওষুধ হিসেবে ব্যবহার করে ফেলি, আর যদি যে গুরুত্বপূর্ণ রুব্রিক গুলো আছে ওগুলোকে যদি পর্যাপ্ত ব্যবহার না করি, আমাদের প্রভাররা এত কষ্ট করে প্রভাররা এটা প্রুভিং করেছেন। সো এই প্রুভিংটাকে আমার কাছে মনে হয় যে এই প্রুভিংটা এত কষ্ট করে করার দরকার কি ছিল? দয়া করে আমাদেরকে হ্যানিম্যান স্যার এই ওষুধটা দিয়ে গেছেন, আমাদেরকে কষ্ট করে কালেক্ট করা হয়নি। সো এই ওষুধদের এই সিমটমটাকে মাথায় রাখতে হবে যে তারা ইনসিকিউরিটি ফিলিংস করে এবং তারা খুব ওভার সেন্সিটিভ পেনের ব্যাপারে, ব্যথার ব্যাপারে এত ওভার সেন্সিটিভ যে বলতে পারবো না যে কতটা সেন্সিটিভিটি। মানে ব্যথা যদি কমও হয়, ওনার চিৎকার এরকম যে ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো, ওরে বাবা রে, এটা আনো সেটা আনো, ডাক্তারকে ডাকো, মানে উনি হট্টগোল করে ফেলেন, হট্টগোলটা করে ফেলেন উনি। ওনার সেন্সিটিভিটিটা এরকম। তো আসলে আমি একজন হুজুরকে আরেকজন হুজুরের একটু গল্প বলি। সেটা হচ্ছে যে আমাদের ভৈরবের সবাই এক নামে চিনে, কারি আবু সাইদ হুজুর, যিনি আমাদের ভৈরবের একজন প্রবীণতম একজন আলেম, দিনী আলেম, এবং উনি হাফেজদের শিক্ষক। তো উনি একটা মারাত্মক ধরনের একজিমা নিয়ে পায়ের মধ্যে ভুগতেছিলেন। সো আসলে একজিমাটা তৈরি হওয়ার আগে যে ঘটনাটা ঘটেছিল, ওনার হলো হার্টের প্রবলেম। সো হার্টের মধ্যে ব্লক, ব্যথা করে নানান প্রবলেম তৈরি হয়েছে। তো হার্টের প্রবলেম নিয়ে উনি একদিন আমার কাছে চিকিৎসা করতে এসেছেন। আমার যারা খুবই ভক্ত, আমাকে যারা আদর করেন, তাদের মধ্যে হুজুরকে আমি বেশি শ্রদ্ধা করি। আমি হুজুরের আদরে এতই সন্তুষ্ট যে হুজুর আসলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, মানে এত আদর করেন আর কি। সে ভদ্রলোকটি আমার কাছে এসে তার যে ভালনারেবিলিটির যে সিকোয়েন্সটা, ওটা আমাকে খুব সুন্দর করে বলছেন, যে তার মনে হয় যে তার বাড়িঘর সব অরক্ষিত আছে, সবাই সব নিয়ে যাচ্ছে। শুধু এই ফিলিংসটা, এবং ছেলে মেয়েদেরকে উনি যথার্থভাবে প্রোভাইড করতে পারে না। ওনার 9 ছেলে, 9 জন হাফিজ মাওলানা, একজন ছাড়া, একজন হলো শুধু মাওলানা। সো ভদ্রলোকের এই জিনিসটা নিয়ে এমন অবস্থা তৈরি হয়েছে যে এটা চিকিৎসা করতে করতে এলোপ্যাথ ডাক্তাররা ব্যর্থ হয়েছে। আসলে মূল ঘটনাটা হলো, ওনাকে হার্টের কার্ডিয়াক প্রবলেমের জন্য যখন আমার কাছে আনা হয়েছে, আমি যখন কার্ডিয়াক প্রবলেমের একটা ওষুধ ওনাকে দিয়েছি, ওনার পায়ের মধ্যে এমন বড় এক একজিমা তৈরি হয়েছে। এখন তো আমি একজিমা ভালো করতে পারি না, আর হার্টের ব্যথা নাই, উনি হার্ট ভালো হয়ে গেছে। এখন আমি একটা এমন মুশকিলে পড়ছি যে এটা এমন ভাবে পছন্দ হচ্ছে, এটা দুর্গন্ধের যন্ত্রণায় ঘরে মানুষ ঘরে থাকা নাই। তো উনি আর চলাফেরা করতে পারেন না, উনি বাসায় গর্ভবতী হয়ে গেছেন, এটা নিয়ে হাঁটতে পারতেছেন না, এমন প্রলাপ পড়ছে। সো ওনার ছেলে মেয়েরা বলতেছে যে বাবাকে এরা অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাবে, ঢাকায় বড় ডাক্তার দেখাবে, নানান কিছু বলতেছে। কিন্তু হুজুরের তাওকুল হলো না, আমার হোমিওপ্যাথি ডাক্তার আমার হার্ট ভালো করছে, আমি তার কাছে স্যার অন্য চিকিৎসা করবো না।
উনি ব্যাকে বসলেন। তো ব্যাকে বসলেন, কিন্তু সারাদিন বাসায় চিৎকার চেঁচামেচি করে। ওনার ছেলে বড় এবং ছেলের মেয়েরা ওনারা সব অস্থির উদ্বেগ উৎকণ্ঠা হয়ে গেছে যে কিভাবে কি হয়। আমিও আসলে এই ব্যাপারটা গুছিয়ে উঠতে পারছি না যে উনি ওষুধের জন্য রিকোয়েস্ট পাঠায়, তো আমি প্লেসেবো দিই, কিন্তু আমি ওষুধ সিলেকশন করতে পারছিলাম না যে হার্টের প্রবলেম শেষ, এখন তো আমি কি ওষুধ দেবো, এটা কেন যাচ্ছে না, এটা তো অটোমেটিক যাওয়ার কথা, কারণ হেরিংস এর ল অফ কিউর অনুযায়ী তো এটা উপর থেকে নিচে গেছে, এটা ভিতর থেকে বাহিরে আছে, স্কিন বেরিয়েছে। সো আমি ভাবতে ভাবতে, তো একদিন হুজুরের বাসা সবাই আমাকে বললো যে স্যার আপনার দয়া করে আমাদের মধ্যচরের বাসায় একটু আসেন না প্লিজ। আমি একদিন রওনা দিলাম এবং তার বাসায় গেলাম। আমি গিয়ে দেখি, বাসার ভিতরে ঢুকেছি, বাসার ভিতরে ঢুকে গিয়ে দেখি হুজুরের মাথার মধ্যে একটা বড় টুপি, কান টুপি সহ, তারপর গলার মধ্যে মাফলেট, শরীরে একটা জ্যাকেট প্যাকেট এগুলো পরানো, ওই যে এগুলো পরে যে শীতকালে, একটা বড় চাদর, ওনার হাত মোজা লাগানো, ওনার পায়ের মধ্যে একদম ইয়া করা প্যান্ট পরানো, আর যে জায়গাটার মধ্যে একজিমা, এই জায়গাটাতে উনি গামছাটা ঢেকে রাখছে, আর উনি শুধু নাক দিয়ে শ্বাস ফেলতে পারে, এই জায়গাটুকু একটু খোলা আছে। দেখার পরে আমি আসলে একটু মজা পেয়েছি। আমি হুজুরকে শ্রদ্ধায় পিক নিতে পারি না, ইমেজ নিতে পারি নাই, নিতে পারলে আপনারা বুঝতেন যে এটা কতটা মজা লাগার একটা বিষয় ছিল। তারপরে আমি হুজুরকে এখান থেকে ঘুরে এসে আমি হুজুরের সাথে একটা সাক্ষাৎকার হুজুর শুধু আমাকে এই কথাটা বলেছে, তার জিনিসগুলো, তার ছেলে মেয়েদেরকে ওনার সম্পদগুলো বুঝিয়ে দেওয়া হয়নি, সবকিছু ছেলে মেয়েদেরকে দিয়ে দেওয়া হয়নি, ওনার আন্ডারে আছেন, এগুলো সব অরক্ষিত হয়ে গেছে, মানুষই নিয়ে যাবে, উনি যেন এতটুকু সুযোগ পায় এগুলো বুঝিয়ে দিতে, এগুলো সব নিয়ে যাচ্ছে মানুষ। শুধুমাত্র এই ফিলিংসটা, দিস ইজ দ্য ফিলিংস। আমি এই ফিলিংসটাকে মাথায় নিয়ে আসি এবং তাকে ওই যে বললাম, সে অতি শীত কাতর থাকে না, যারা হিফাসাল চিনে, এটা তো সবাই চিনি না, আমি জানি যে অনলাইনে যারা ক্লাস করে তারা কিন্তু অ্যাডভান্স স্টাডির জন্য এই ক্লাসটা করতে আসে। এখানে তো কেউ আর এখানে ছোটখাটো করে শিখতে আসে না, এখানে এটা একটা বড় স্টাডি গ্রুপ, মানে বড় একটা জায়গা থেকে ওনারা ভালো একটা কিছু নিতে আসে, যেখানে ওনারা ভালোভাবে এটাকে ইউজ করবে। পরে আমি ওনাকে চেম্বারে এসে জাস্ট হিপাসাল দিয়েছি, বিলিভ ইট অর নট, ইটস ট্রু, ফাইন এন্ড ফ্যান্টাস্টিক। উনি এত দ্রুত গতিতে ওনার এটা এত সুন্দর করে মিশে গেছে। এখন উনি তাবলিগে থাকেন, ওনার কোনো সমস্যা হয় না, উনি কিছুতে মানে হোমিওপ্যাথি ছাড়া কিছু হয় না, এবং উনি যাকে পান তাকেই বলেন যে হোমিওপ্যাথি খেতে, এবং তার প্রিয় ডাক্তারকে দেখিয়ে দেন যে এখানে যাও। আসলে এই কেসটি এই জন্য বললাম যে হিপাসালকে যদি আমি না চিনতাম, আমি যদি তার ইনামুস লেভেলটা না জানতাম, আমি যদি সে যে সারা শরীর ঢেকে নিয়েছে কাপড় দিয়ে, সে যে এত বড় শীতকাতর, একদম নাম্বার 1 শীতকাতর, এর চাইতে শীতকাতর হতে পারে না, এত বড় শীতকাতর থাকে, অথচ এই শীতকাতর তো আরো অনেক ওষুধ আছে, কেন আমি হিপাসালকে দিলাম? কারণ আমি যখন তার এই মানে সেন্স অফ নো প্রোটেকশন, no barriers against things from outside, এটা দেখতে পেয়েছি, তখন কিন্তু আমি তাকে এই ওষুধটা সুন্দর করে ব্যবহার করতে সক্ষম হয়েছে, এবং যথার্থভাবে ব্যবহার করার পর উনি একদম ফ্যামিলি সবাই খুশি, হ্যাপি, এন্ড দে বিকাম ভেরি হ্যাপি। কেউ যদি আপনাদের কোনো প্রকার ডাউট থাকে, ভৈরব হুজুরকে সবাই এক নামে চিনে, বললেই চলবে যে হ্যাঁ এই কেসটা শাহাদাত করে দিয়েছেন অনেক চমৎকার করে, এবং ওনারা অনেক হ্যাপি হয়েছেন এবং ধন্যবাদ পেয়েছে, অসংখ্য ধন্যবাদ। ওনার সাথে যারা তাবলিগ করতেন তারা সবাই এসে আমাকে ধন্যবাদ দিয়ে গেছে যে আমাদের হুজুরকে আপনি ফিরিয়ে দিয়েছেন, আমরা ভাবিনি আর হুজুর আমাদের মাঝে আবার আসবেন। আসলে মেডিসিনের ইনারমোস্ট লেভেল এবং মেডিসিনের ডিপমোস্ট লেভেল যদি কেউ ভালো অ্যাচিভ করতে পারে, তাহলে কিন্তু বড় বড় কেসকে উনি অনেক সহজেই একদম সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। এবার একটু এগিয়ে আসি যে আসলে তাদের একটা মানে গ্রেট হারি এবং এই মানে তাদের মধ্যে একটা অস্থিরতা থাকে এবং তাড়াতাড়ি থাকে হিপাসালফের পেশেন্টদের মধ্যে। মানে কিরকম তাড়াতাড়ি থাকে? তারা কথা বলার সময় তাড়াতাড়ি কথা বলে, খাওয়ার সময় তাড়াতাড়ি খেয়ে ফেলে। আমি হিপাসালফের রোগীদেরকে দেখেছি, তারা
এত অল্প সময় খেয়ে ফেলে যে আমি হাত ধুতে ধুতে ওনার অর্ধেক খাবার শেষ, বসেছি উনি খেয়ে উঠে যাচ্ছেন। দিস ইজ হিপাসাল। উনার মধ্যে গ্রেট হারি, কথা শেষ করে ফেলছেন এবং নার্ভাসটা এক্সাইটমেন্ট করে বেশি। এবার একটু আগায় আসি, তার মধ্যে আরো কিছু লক্ষণ আমি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। তার মধ্যে আছে আসলে অ্যাবিউসিভনেস এবং অ্যাঙ্গার, রাগ। তারা যখন কোনো কিছুকে সিকিউরিটি থ্রেটেন্ড হয় বা তার কোনো সিকিউরিটি প্রতিরক্ষা ব্যবস্থা যদি কোনো কারণে সে অরক্ষিত পায়, দেখা যায় যে সে যে কোনো অবস্থায় মানে সে খুব ইরিটেবল হয়ে যায়, অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত হয়ে যাওয়ার কারণে সে যখন তখন তাদের উপর রেগে যায় এবং ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসে এবং চলে আসে। চলে আসে বলতে এক পেশেন্ট তার সামান্যতম নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে দেখা গেছে যে এমন জোরে চড় দিয়েছে একজনকে যে চড়ে তার মানে একদম হট্টগোল লাগিয়ে ফেলেছে একটা অনুষ্ঠানে, মানে সে মেয়ে ছেলে নিয়ে গেছে অনুষ্ঠানে। তো উনি আমার পেশেন্ট না, শুধু আমি দূর থেকে দাঁড়িয়ে হিপার সালকে চিনেছি এবং দেখেছি। হিপার সালকে দেখেছি যে সে তার ফ্যামিলি মহিলা মেম্বার থেকে নিয়ে একটা অনুষ্ঠানে গিয়েছে, ওই অনুষ্ঠানে কিছু ছেলে পেলে চিৎকার চেঁচামেচি করছে, এর মধ্যে কিছু দুষ্টামিও করছে। সো উনি খালি ভাবতে পারলেন যে উনি ওনাদেরকে ছেলে মেয়েগুলো কিছুটা মানে ওনার বোন ভাগ্নিদেরকে একটু হালকা তিরস্কার করেছে বা ইয়ে করছে। উনি এত রাগা রাখছেন এবং এত এবিউসিভ হয়েছেন, একটা চোর দিচ্ছেন যে মানে একটা চোরের যে কি আওয়াজটা পাইছে এটা, কিন্তু উনি আমার কখনো রোগী না, কিন্তু আমি দূর থেকে দাঁড়িয়ে বুঝছি যে উনি ভায়োলেন্স মানে অ্যাঙ্গার ভায়োলেন্স উনি, এবং উনি তৎকালীন সময় যে পরিমাণ অ্যাটিটিউড করছে সবার সাথে এবং প্রত্যেকটা লোক যারা এগুলো করছিল তারা ভয় আতঙ্কে জায়গা থেকে প্রস্থান করছে। আসলে তাদের মধ্যে এইরকম একটা ভয়ঙ্করনেস থাকে এবং তারা তাদের হাতে যদি ছড়ি থাকে, তারা যদি কোনো কারণে হাতে ছড়ি নাই, তারা কাউকে হত্যা করতেও পারে এবং হত্যা করে ফেলে তাদের রাগ উঠলে। তাদের যদি রাগ ওঠে এবং হাতে ছড়ি থাকে, তারা যে কোনো মুহূর্তে হত্যা করে ফেলে, অথবা শুধু তাই না সবকিছু আগুনে পুড়িয়ে ফেলতে পারে। এটা তার মধ্যে ভীষণ ভাবে থাকে এবং তাদের মধ্যে একটা সুইসাইডাল ডিপ্রেশন থাকে। সুইসাইডাল ডিপ্রেশন মানে সে রাগ উঠলে সে হিতাহিত বোধ থাকে না, সে মনে চায় হয়তো সে নিজেই মরে যাবে অথবা সে কাউকে মেরে ফেলবে। তার মধ্যে এরকম একটা ডিপ্রেশন থাকে এবং জটিল ভাবে থাকে এবং ভীষণ ভাবে থাকে। এরা সাধারণত এই রোগীরা হিপারসালফের রোগী বৈশিষ্ট্য দেখবেন যে এরা ডেন্টিস্টের কাছে যেতে চায় না, বা কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা, অথবা মাছি মৌমাছি পোকা মাকড় নি কামড়ায়, মানে এগুলোর একটা মানে ফিয়ার অফ ইনজুরিস, মানে একটা ইনজুরি হওয়ার একটা ভয় পায়, এটাকে খুব ভয় পায়। যদি পোকা কামড়ায় কিংবা মাছি মৌমাছি কামড়ায় কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা কিংবা দাঁতে ডাক্তার খুসা মুসা মারা যদি একটা অঘটন ঘটাইলা, তারা এটাকে খুব ভয় পায় এবং তারা রাতের বেলা খুব একাকিত্ব বোধ করে এবং আগুনকেও ভয় করে, এটা তাদের মধ্যে থাকে। এবং চিলড্রেনরা যারা আছে এরা কন্ট্রাডিকশন ইনটলারেন্স অফ, মানে চিলড্রেন যারা আছে একটু উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। আসলে এমন শিশু আছে যদি তার সাথে মতবিরোধ করে তার মাও তার মায়ের কানের উপরে থাপ্পড় মারে, এইরকম শিশু কিন্তু আসে। মায়ের অনেক সময় এসে কমপ্লেন করে যে স্যার অনেক সময় দেখি বাচ্চা এত রাগ করে যে আমাকেও মারে, তো লজ্জা শরম খেয়ে কিন্তু বলে। অর্থাৎ তার মধ্যে হলো ইনটলারেন্স মানে কন্ট্রাডিকশন ইনটলারেন্স, অর্থাৎ টলারেন্স করতে পারে না, সহ্য করতে পারে না, অর্থাৎ কন্ট্রাডিক্টরি জিনিসটা তার কাছে একদমই অপছন্দ করে, এটা সে নিতে পারে না। এই যে নিতে পারে না, এই নিতে না পারাটাই হচ্ছে তার জন্য সবচেয়ে সমস্যা, অনেক সমস্যা। এটা আগায় যাচ্ছি ক্লাসটা নিয়ে আপনাদের সাথে। আসলে তার মধ্যে একটা অনুভব তৈরি হয় তার ইনারমোস্ট লেভেল জুড়ে, কি যে তার মধ্যে অনুভব হয় তার মধ্যে শর্ট অফ সামথিং, তার মধ্যে কিছু একটা জিনিস শর্ট অফ আছে, মানে মানে ডিলেশন পোর সিরিজ, মানে তার মধ্যে
কিছু পোর আছে, তার মধ্যে কিছু কমতি আছে, তার মধ্যে কিছু কম আছে, যে কম আছে ওই কমটাকে প্রিভেনশন করার জন্যই কিন্তু সে সিকিউরিটিটা চায়, যে যদি ভবিষ্যতে টাকা না থাকে, যদি ভবিষ্যতে ফ্যামিলি চলতে না পারে, যদি দরিদ্র হয়ে পড়ে, এই যে তার মধ্যে চিন্তা, এইগুলো কিন্তু তার মধ্যে অকট ভাবে পাওয়া যায়। আর এই জন্যই কিন্তু তার অ্যাংজাইটি ফিউচার, এবং তারা ভবিষ্যৎ নিয়ে, অদূর সুদূর ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তা থাকে। মানে তাদের একটা দুশ্চিন্তা জড়ে থাকে যে তারা ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যতে যদি তার এই যে অরক্ষিত সব পড়ে আছে এগুলো যদি সবাই নিয়ে যায়, তার সব সহায় সম্পত্তি সবাই নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যায়, যদি তার প্রয়োজন হয় এগুলা কোত্থেকে পাবে। এবং সে ফ্যামিলির প্রতি খুবই সতর্ক, মানে এই পরিবারের সদস্যদেরকে নিয়েও সে খুব দুশ্চিন্তা করে, মানে অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট হিস তার মধ্যে কিন্তু থাকে, মানে অ্যাংজাইটি ফ্যামিলি অ্যাবাউট হিস এবং অ্যাংজাইটি ফিউচার অ্যাবাউট, এটা তার মধ্যে খুব প্রকট থাকে সাংঘাতিক ভাবে। এবং তারা তাদের ফ্যামিলিতে যাদেরকে ভালোবাসে, বিশেষ করে মা, স্ত্রী, সন্তান, মানে এদের হেলথ নিয়ে তারা খুবই দুশ্চিন্তার মধ্যে থাকে, এবং মানে লাভ পার্সন যারা তাদেরকে সে ভালোবাসে তাদের হেল্প নিয়ে, মানে তাদের স্বাস্থ্যের কোনো ব্যাঘাত হইলে সে কোনোভাবেই এটা মানে নেয় না। এরকম হয় যে রাত 11টার সময় সে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আপনি দয়া করে একটু নামেন, আমি আপনার সব ব্যবস্থা নিব, আমি আপনাকে নিয়ে ওষুধটা নেওয়াবো, আপনাকে আবার আমি বাসায় দিয়ে আপনি নিরাপত্তা নিশ্চিত করে আমি বাসায় যাব, দয়া করে আমার বাচ্চাটার আজকের জন্য একটু ওষুধ দিয়ে দেন। সে আসলে কি পার্সন, মানে তাদের ফ্যামিলি নিয়ে, মানে যদিও সে হাসতে পারে না, তারা কোনোদিন হাসে না, মানে লাফিং নেভার, চেয়ারফুল নেভার, তারা কখনোই চেয়ারফুল থাকে না, মানে হাসি খুশি ঠাট্টা মজা আমোদ প্রমোদ মন এগুলা কিন্তু তাকে থাকতে দেখা যায় না। অর্থাৎ চেয়ারফুলনেসটা তার মধ্যে আমি পাইনি, এবং আমি রুব্রিকও খুঁজে নিয়েছি এটা আছে কিনা, চেয়ারফুলনেস থাকে না, নেভার, মানে চেয়ারফুল নেভার, লাফিং নেভার, দিস ইজ পার্সন। এবং তারা যে আত্মীয় স্বজন থাকে, তাদের নিকট আত্মীয়, দূরের আত্মীয় অথবা কাছের আত্মীয়, হ্যাঁ, তাদের প্রতিও সে খুব মানে কেয়ারিং করে, মানে কেয়ারিং রিলেটিভস অফ, মানে তাদের যারা রিলেটিভস আছে, তাদের যারা আত্মীয় স্বজন আছে, ভাইগনা ভাতিজা, হ্যাঁ, চাচা, মানে এদের ব্যাপারে খুব কেয়ারিং, মানে এদেরকে কিন্তু সে সুযোগ করে দেয়। মানে যদি হিপাসালফার পেশেন্ট হয়, সো কিন্তু অন্যদেরকে ব্যাপারে মই লাগায় সহযোগিতা করে, মানে মই দিয়ে উপর উঠতে সহযোগিতা করে, মানে তার জীবন যাতে ভালো হয় তাকে সহযোগিতা করে, এবং এইরকম একটা মেন্টালিটি তার মধ্যে থাকে। এবং তাদের মধ্যে একটা রেজনেস কাজ করে, রেজটা হচ্ছে আসলে অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, রেজ, ফিউরি, এগুলার সিকোয়েন্স আছে। রেজটা হচ্ছে রাগের চূড়ান্ত, ফিউরির পরে রেজ। ফিউরি মানে হচ্ছে যে রাগটা এইরকম যে এই রাগটাকে ভাঙা সম্ভব না, আর রেজ হচ্ছে যে একদম তুল কালাম কাণ্ড, মানে মাইরা ফেলবে, সে একদম খুন করে ফেলবে, মানে রেজ কিল পিপল ট্রাইস টু, মানে মানুষকে মাইরা ফেলতে চায়। এবং ইম্পালস কিল বিলাভ ওয়ান, যদি তার রাগ উঠে যাদেরকে ভালোবাসে তাদেরকে সে মারতে চায়। এবং অ্যাঙ্গুইশ অ্যাটেম্প টু সুইসাইড, এবং নিজেও আত্মহত্যা করে ফেলতে চায়, সেটা তার মধ্যে থাকে। এবং থ্রেট মারে, থ্রেটেনিং কিল দেমসেলভস টু রং এভরিথিং সিমস, তাদের মধ্যে সবকিছু রং মনে হয়। মানে শুধু রাগ না, কিন্তু রাগ তো বললাম, তার রাগের পরে হচ্ছে তার মধ্যে রেজ কাজ করে এবং ভায়োলেন্সনেস কাজ করে, এত ভায়োলেন্স যেটা চিন্তা করা যায় না, মানে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভায়োলেন্স তার মধ্যে কাজ করে। একটু এগিয়ে নিয়ে যায় আপনাদেরকে, কারণ এই পেশেন্টটাকে চিনলে অনেক মজা পাবেন, আপনারা ব্যবহার করতে পারলে অসাধারণ হবে, মানে অসাধারণ কেস আপনার সামনে দিয়ে ঘুরে, অসাধারণ কেস, প্রচুর কেস দেখবেন এটা নিয়ে আপনার সামনে ঘুরে, কিন্তু আপনি ওই মূল ফিলিংসটা না জানার কারণে বা ইয়ে কারণে অনেক সময় এটা হয়ে ওঠে না যে ফিলিংসটাকে ইউজ করা। যেমন তার মধ্যে চিলিনেস থাকে, এবং তারা অ্যাগ্রিভেটেড ফ্রম কোল্ড ওয়ান অফ দা কোল্ডেস্ট রেমিডিস, এটা কোল্ড এবং কোল্ডেস্ট রেমিডি, খুবই মানে শীতার্থ একটা পেশেন্ট এটা। এবং তার মধ্যে ইনটলারেন্ট বিকামিং কোল্ড, মানে কোল্ড সে সহ্যই করতে পারে না, মানে কোল্ড জিনিসটা তার একদম সহ্যের বাহিরে।
আসলে তারা আমার এই প্রিয় কারি হুজুরের ইয়েটা দিয়ে বলছিলাম যে জেনারেলি এরা ওয়ার্ডস আনকভারিং, তারা কভারিং থাকতে চায়, আনকভারিং এ তারা খারাপ থাকে, মানে শরীর টরিল একদম ঢেকে মেকে রাখে আর কি, এবং হ্যান্ড ফুট মানে টাচিং এ কোল্ড অবজেক্ট এটাও সে সহ্য করতে পারে না। মানে বটল ফ্রম রেফ্রিজারেটর, মানে রেফ্রিজারেটর থেকে যদি কোনো বোতল এনে দেওয়া হয় এটা সে টাচ করতে পারে না, সেটাও তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এবং ইনটলারেন্স টু স্পেশালি কোল্ড এবং ড্রাই ওয়াইন্ড, শুকনো হালকা ঠান্ডা বাতাস তার কাছে একদমই খুবই অসহ্যকর। আরেকটা জিনিস হয় কি, যে তার মধ্যে যে গরম হয় বা ঘাম টাম হয়, যে পারস্পাইরেশন যেটা হয় শরীর থেকে যেটা ঘাম হয়, এগুলো খুবই দুর্গন্ধযুক্ত হয়, এবং যেগুলো ডিসচার্জেস হয় এই ঘামগুলো সুইটিং গ্ল্যান্ড থেকে, এগুলো খুবই অসাপেসিভ হয় এবং খুবই উদর হয়, খুবই খুবই মানে দুর্গন্ধযুক্ত হয়, বেশি দুর্গন্ধ। আবার মাথাটাকে সবসময় এরা মানে ঢেকে রাখতে চায়। সো এটা এসে দেখবেন যে অনেক পেশেন্ট দেখবেন শীত আসার আগেই, অক্টোবর মাস এসেছে, এরা সব টুপি টাপি খুলে সুন্দর সুন্দর টুপি সামনে দিয়ে শীতওয়ালা টুপি, অনেক ভদ্রলোকেরা স্যুট টুট পরে এই টুপিটা পরে ঘুরে বেড়ায়। অর্থাৎ সেন্সিটিভ টু আনকভারিং, মানে হেড সেন্সিটিভ টু আনকভারিং, হেডটাকেও সেন্সিটিভ আছে, আনকভারিং সে রাখতে পারে না। এবং ফিয়ার অফ ওয়াইন্ড, ওপেন ইয়ার, তারা ওপেন ইয়ারও পারে না, এরা তাদের জন্য অসুবিধা হয়, অনেক অসুবিধা হয়। মানে এই ধরনের পেশেন্টদের দেখবেন যে কনজাংটিভাইটিস থাকলে এবং হিপাসাল খুব ভালো, মানে আইরাইটিস, কর্নিয়াল আলসার, কর্নিয়ার মধ্যে দেখবেন এক ধরনের আলসার ধরা পড়ে, দেখবেন যে আপনারা নিজেদের না বুঝলে অনেক সময় চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সাহেবরা আপনাদের এই রোগীদেরকে চিকিৎসা করার সময় তারা পরীক্ষা নিরীক্ষা করে কাগজে লিখে দেন যে কর্নিয়াল আলসার অথবা আইরাইটিস। হ্যাঁ, যদি এইগুলা লিখে আর যদি রোগীর এই সিকোয়েন্স গুলো থাকে, আপনি কিন্তু হিপাসালকে ব্যবহার করতে পারেন। আর কনজাংটিভাইটিস যেটা ওই চৌকোটা টুকোটা, এগুলোতে কিন্তু আমি প্রায় ব্যবহার করি, কিন্তু আমার কর্নিয়াল আলসার এখন পর্যন্ত ব্যবহার করা হয় না এটা। কিন্তু আমি জানি যে কর্নিয়াল আলসার রোগী পেলে আমি এটাকে ব্যবহার করব এবং করতে চাই। আবার দেখেছি যে ফেরিনজাইটিস রোগী, মানে এটা যদি এই ক্যারেক্টার মানে গলার মধ্যে যদি ফেরিনজাইটিস থাকে কিংবা ল্যারিনজাইটিস থাকে, ফেরিংস যেটা, ফেরিংস এর মধ্যে যদি ইনফেকশন থাকে এবং যদি স্টিচিং পেইন হয় এবং স্প্লিন্টারের মতো যদি ব্যথা অনুভবটা হয় গলার মধ্যে, যদি টনসিলটা ফুলে থাকে কিংবা টনসিল থাকে অথবা সাপোরেশন হয়, পুজ হয়, ওষুধ কিন্তু হিপাসাল চমৎকার কাজ করে এখানে, চমৎকার। মানে অর্থাৎ মানে টনসিলাইটিসের হিপাসালফের পেশেন্ট খুব সহজেই পেয়ে যাবেন, অনেক সোজা এটাকে ডায়াগনোসিস করা, কারণ হচ্ছে ওখানে কিন্তু সাপোরেশন বা পুজ উৎপাদন হবে এবং তার মধ্যে সেন্সিটিভিটি আছে, এটা যে স্প্লিন্টার লাইক পেইন ইন দ্য থ্রট। এই জন্য আমি প্রায় যদি কেউ গলা কাটা নিতে আসে, মানে ফিশ বোন চ্যাপ্টারে গিয়ে দেখেছি যে হিপাসাল সেকেন্ড গ্রেডে, বাকিগুলো সাইলিসিয়া থার্ড গ্রেডে, সাইলিসিয়া এখানে সেকেন্ড গ্রেডে নাই। আমি বেশিরভাগ ক্ষেত্রে গলা কাটা রোগীকে আসলে যদি সিমটোমেটিক্যালি হিপাসাল দেওয়ার সুযোগ পাই, আমি এই সুযোগটা আমি মিস করি না, এই গোলটা আমি করি এবং বলটা মারলেই কাজ হয়। প্রিয় সহকর্মী বৃন্দ, আপনারা কিন্তু এই মানে এই জিনিসটা ব্যবহার করবেন যে শুধুই এক সাইলিসিয়া পেয়েছেন, অ্যানাগিলিস পেয়েছেন, এসিডনাইট পেয়েছেন, আপনারা হিপাসালটাকে এখানে কাজ করতে পারেন, খুব সুন্দর কাজ করে এখানে, চমৎকার। মানে আমি একটা গলার কাটাতেও আল্লাহর রহমতে হিপাসাল যেটা দিছি আমাকে ফিরে আসতে হয় না, মানে স্প্লিন্টারের মতো যখন ব্যথা লাগে তখন রোগীরা আসলে যখন কমপ্লেইনটা করে তাদের মধ্যে কিন্তু এটা ওষুধটা ব্যবহার করা যথেষ্ট উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়ে যায়। একটু বলি যে তাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে অ্যাসিডিটি থাকে এবং তারা সবসময় চর্বি খেতে পছন্দ করে। মাংস আমরা যদি সাধারণত চর্বি দেখি বা সাধারণত কেউ চর্বি খেতেছে কেমন জিনিস শরীরে লোম দাঁড়িয়ে যায়, কিন্তু হিপাসালফের পেশেন্ট সুন্দর করে চর্বিওয়ালা মাংসটা ওনার থালায় নেয় এবং চট করে এটা চাবিয়ে চাবিয়ে সুন্দর করে খেয়ে ফেলে। যখন কাউকে চর্বি খেতে দেখবেন এবং টক খেতে পছন্দ করে এবং স্পাইসি খেতে পছন্দ করে, ভিনেগার খেতে পছন্দ করে এবং
এগুলো তাদের বেশি পছন্দ, তখন আপনারা কিন্তু হিপাসালফের কথা মাথায় রাখবেন। কারণ হিপাসালফের পেশেন্টরা চর্বি খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, স্পাইসিয়াস খেতে পছন্দ করে, ভিনেগার খেতে পছন্দ করে, এগুলো তাদের পছন্দের খাবার। এবং তাদের ঘামটা কিন্তু খুবই টক, ঘামের মধ্যে কিন্তু টক টক একটা স্মেল থাকে, এবং স্মেলটা খুবই মানে খারাপ লাগে আর কি। এই স্মেলটা আমি মানে শুনতে চাই না, আমাকে এরকম ঘেন্না লাগে, তবুও আমি যখন চিনে যাই গ্রামটা দেখে যে এটা হচ্ছে হিপাসাল পেশেন্ট, তার কাপড় চোপড়ে এরকম একটা টকটাক গন্ধ লাগে আর কি। ওই ঘরে যে ঘরে হিপাসাল থাকে সে যদি পচা পায়খানা করে, আমি হিপাসালের বাসায় যদি পচা পায়খানার মধ্যে এরকম টক গন্ধ পাই, আমি বুঝি যে শি ইজ দ্য পেশেন্ট অফ হিপাসাল, or her husband is the patient of হিপাসাল, or her son or daughter is the patient of হিপাসাল। This is the spelling transmitted। এটা আমাকে, এই গন্ধটা আমাকে বলে, দারুণ ভাবে বলে। তো একটু আগে বলছিলাম ল্যারিঞ্জাইটিসও এটা খুব ভালো কাজ করে, এবং গলার মধ্যে যে পলিপস হয়, ল্যারিংস এর মধ্যে পলিপস হয় এবং ওয়ার্স হয়, এখানে কিন্তু খুব ভালো কাজ করে, এবং প্লুরিসি তৈরি হয়, ব্রঙ্কাইটিস তৈরি হয়, নিউমোনিয়া তৈরি হয়, অ্যাজমা তৈরি হয়। অ্যাজমাতেও কিন্তু হিপাসাল দারুণ কাজ করে। যদি নার্ভাস লেভেলের ফিলিংসটা ওইটা হয়ে থাকে, নিঃসন্দেহে দিতে পারেন। এই যে ব্রেস্টের মধ্যে দেখবেন অ্যাবসেসেস নিয়ে আসে, ফোড়া নিয়ে আসে, শরীরে বিভিন্ন জায়গায় বয়েলস ফোড়া নিয়ে আসে, এক্সিলাতে ফোড়া নিয়ে আসে, মাস্টাইটিস নিয়ে আসে, ব্রেস্টের মধ্যে ফোলা ব্যথা এগুলো নিয়ে আসে। দেখবেন যে যদি লেভেলটা ওইখানে থাকে এবং রুব্রিক ইয়াগুলো থাকে, এরকম ফিলিংস গুলো হিপাসালফের পেশেন্ট কিন্তু আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে, স্কিনেও অনেক রুব্রিক পাওয়া যায়, এটার অ্যাবসেস থাকে, পেইনফুল থাকে, স্কিনটা তো আপনার খুব দ্রুত আস্তে আস্তে স্লোলি মানে হেল হয়, মানে স্কিন হিল স্লোলি, মানে সহজে শুকাইতে চায় না, মানে চর্মের মধ্যে একটা ঘা হলে একদম শুকাইতেই চায় না, অনেক সময় লাগে, ডায়াবেটিস রোগীদের মতো শুকাতে চায় না, কিন্তু আস্তে 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 শুকায়। দিস ইজ হিপাসালফ। হিপাসালফ দিবেন, শুকিয়ে যাবে, মানে ক্র্যাকিং স্কিন থাকে, অনেক ফাটা ফাটা চর্ম থাকে, এক্সিমা থাকে, এবং এই স্কিনের মধ্যে একটা আলসার থাকে। এটা হচ্ছে হিপাসালফের আসলে একটা মানে এনার্মাস লেভেলের কিছু বৈশিষ্ট্য। আমাদের প্রিয়, আমার অত্যন্ত প্রিয় একজন ডাক্তার হচ্ছে ডাক্তার ফাটক। আমি স্যারকে খুব পছন্দ করি, স্যারকে মানে সিলোর জানাই। আমি ফাটক স্যারের বিভিন্ন কথা কিন্তু আপনাদেরকে আমি আলোচনা করি। হিপাসালফ সম্বন্ধে ফাটক স্যার গিয়ে বলতেছিল, ওই আমি প্রথম যে কথাটা বলছিলাম নিষ্ঠুর, আর ফাটক স্যার এসে বলতেছে এটা সে হিংস্র। ফাটক স্যার এসে বলে যে সে হিংস্র, এবং যে তাকে অপমানিত করেছে তাকে সে খুন করতে চায়, জিনিসপত্র আগুনে করে ফেলতে চায়। এটা কিন্তু ফাটক স্যারের কথা। এবং হিপাসালফের রোগীর মধ্যে ভয়াবহ রকম অপমানিত এরকম একটা বোধ কাজ করে, এবং এই অনুভূতিটা একটি ভয়ঙ্কর বিপ্লবের পরবর্তী বিষয়, যেন মারাত্মক ভাবে অপমানিত বা কষ্ট পাবার অনুভূতি। এই কষ্ট বা অপমান পেয়েছেন এমন একজনের কাছ থেকে যার কাজ আপনার দেখভাল করা, যেমন মানে রাজা বা এরকম এ ধরনের বিপ্লবে ইচ্ছাকৃত ভাবে চারদিকে আগুন লাগিয়ে দেওয়া হয়, মানুষজনকে হত্যা করা হয়, খুন করা হয়, এইরকম একটা বিষয় থাকে। এই জন্য ডাক্তার ফারুক স্যার ওকে হিংস্র বলেছেন। এবং ফারুক স্যার আরো বলেছেন যে এরা উন্মুক্ত হয়ে উঠতে পারে, এবং তারা মানে রাগের মধ্যে এরা উন্মুক্ত হয়ে ওঠে, এরা মানে অগ্ন্যাস্ত্র নিয়ে আত্মহত্যা করতে পারে, মানে এবং কাউকে খুন করে ফেলতে পারে। এমনকি দেখা যায় অতি সাধারণ একটা বিষয় তাদেরকে ভয়ঙ্কর উগ্র করে তুলতে পারে, মানে এইরকম একটা বিষয় হয়ে যায়। ছোটখাটো বিষয় মানে এরা এত ভয়ঙ্কর হয়। আমি দেখেছি যে একটা ভদ্রলোক আমাদের পাশে বিল্ডিং এ একটা কাজ হচ্ছে আর কি, উপর থেকে শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছে, ওনার কাপড়ের মধ্যে উপর থেকে একটু সিমেন্টের ইয়ে পড়েছে আর কি, ময়লা পড়েছে। উনি এত খেপা খেপেছেন, নিচ থেকে উপরে উঠে বিল্ডিং এর মালিকের কলার চেপে ধরেছেন এবং ধাক্কা দিচ্ছেন ওনাকে বুকে, যায় এটা পড়লো কেন। ভয়ঙ্করটা এইরকম হয়ে যায়, অথচ ওনার কাছে উনি কিছুই না, উনি একটা বিল্ডিং এর মালিক, আর উনি তো সাধারণ মানুষ, উপর নিচে দিয়ে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু বোঝার পেরেছি যে উনি হিপাসালফের
ও পেশেন্ট। তো আসলে হিপা সালফের আলোচনা করতে করতে আমি অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছি, আর আলোচনাটা এখানেই সমাপ্ত ঘোষণা করতে চাইছি। সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন স্যারকে বরাবরের মতো চমৎকার আলোচনা করার জন্য। তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন স্যারকে সুস্থ রাখেন, এইভাবে যেন আমাদেরকে প্রতি সপ্তাহে আমাদের মেডিসিন আলোচনা করে যেতে পারেন, এতে আমরা অনেক উপকৃত হব। যারা যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেজ করেন, আমি একে একে আপনাদের নাম রাখবো। হ্যান্ড রেজ করেছেন ডক্টর ইয়াসমিন আক্তার। ম্যাম, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, শুনতে পাচ্ছি। জি স্যার, যে রাগের ক্ষেত্রে মানে অনেক রাগ হিপার সালফারের, তো আমরা দেখি যে কেমো মিলাতেও প্রচন্ড রাগ, একটু যদি পার্থক্য করতেন। আরেকটা হচ্ছে ওই টক গন্ধ তো ক্যালকিরিয়া কার্ভের মধ্যেও আছে, এই দুটোটা এটা যদি একটু পার্থক্য করে দিতেন। আর স্যার মানে টর্মোরের ক্ষেত্রে বা টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা 50 সহস্রতমিক মেডিসিনটা কত পাওয়ার থেকে শুরু করতে পারি, এটা স্যার। একসাথে তিনটি প্রশ্ন করেছেন আমাদের ইয়াসমিন আপু। ইয়াসমিন আপুর প্রশ্নের গভীরতা অনেক সুন্দর। আসলে আমাদের যে জার্নিটা বলেছি, মেডিসিনের জার্নি, এই জার্নি অনুযায়ী ক্যামোমিলার রাগ আর ইয়ার রাগ তো এক না। হিপাসালফার হলো রেস ফিউরি, আর ক্যামোমিলা হলো ইরিটেবল মানে হলো নর্মাল রাগ। এই যে বাচ্চা কাঁদতেছে, ঘ্যান ঘ্যান প্যান প্যান করতেছে, জাস্ট এইটাই। কিন্তু ও তো আগুন ধরে ফেলবে, এত গজব করে ফেলবে, আর ঘর পুড়ে ফেলবে আগুন দিয়া, মানুষ হত্যা করবে, যেখানে ছুরি দা গাইমারের মতো বিষয় থাকতে পারে। তো এইখানে কি এটার সাথে তার একটা সুন্দর পার্থক্য আছে না? আর টক গন্ধ বলতে কি, যে হিপাসালফের টক গন্ধটা অত্যাধিক বেশি। মানে বলতে পারেন যে হিপাসাল ঘরে থাকলে, আপনি ঘরের ভিতরে ঢুকলে কাপড় লতা বিভিন্ন জায়গায় রাখা আছে, তো আমি গন্ধ পাই আর কি, যেহেতু আমি এগুলো হান্টার, আমি এগুলো খুঁজে বের করি লক্ষণ। আমি যখন কারো ঘরে টক গন্ধ পাই, তখন আমি মনে মনে জানি যে এখানে আমার রুগী যখন চেম্বারের সামনে বসা থাকে আমার সামনে বরাবর, আমি যখন একটা টক টক গন্ধ পাই স্মেলিং এর মধ্যে, তখন আমি মনে মনে বুঝতে পারি যে রুগীটার মধ্যে এই টক গন্ধটা তৈরি হয়েছে, ওনার ঘামের মধ্যে এই টক গন্ধ আছে। কিন্তু হিটের মধ্যে কিন্তু এরকম ভাবে টক গন্ধ দেখা যায় না আপু, ঠিক আছে? আর পাওয়ারটা যেভাবে ব্যবহার করবেন আপু, পাওয়ার ব্যবহার করা এটার সীমা পরিসীমা নাই, কত যে নিয়ম কানুন এখানে আছে। যেমন ধরেন সাধারণত M2 থেকে শুরু করলে আমি মনে করি যে নিরাপদ। যেমন ধরেন কিছু কেস আছে যে এটা অনেক সময় অনেক একটা লোক ধরেন এখানে ঝটকা মাইরা বয়ে রয়েছে, উড়েই না, উড়ে না উড়ে না উড়ে না উড়ে না উড়ে না, কেউ উড়াতে পারে না, তখন এখানে কি বড় ধরনের বল প্রয়োগ করতে হবে না আপু? তখন আপনি বড় ধরনের পাওয়ার দিয়ে যখন ধাক্কা মারবেন জোরে, তখন এখানে বড় পাওয়ার লাগে অনেক সময়। কিন্তু আপনার এগুলো দরকার নেই, এগুলো হলো বড় ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু বড় পাওয়ারটা ব্যবহার করে আবার ছোট পাওয়ার দিয়ে শুরু করতে হবে, এটা লড়াই তুই বাঘের জায়গা থেকে। অর্থাৎ ভাইটাল ফোর্সের এটা ইয়ে করতে হবে, উজ্জীবিত করতে হবে, উজ্জীবিত করাই হলো আসল কাজটা। আপু প্রশ্নের জন্য ধন্যবাদ, অনেক সুন্দর। আপনি থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। কঠিন না, একদম জটিল না, সহজ আপু। আপনি তো কঠিন মনে করেন, সহজ, আপনি শিখতে থাকেন, অনেক আনন্দ পাবেন। ধন্যবাদ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আর যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেজ করেন, 2 জন হ্যান্ড রেজ করা আছে। আমি আপনাদের ডাকবো, একটু ধৈর্য ধরেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদ্য স্যার আব্দুল কাদের স্যার। স্যারকে আজকের মেডিসিন হিপাসালফার সম্বন্ধে স্যার উনি অভিমত বা গল্পের মাধ্যমে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্লিজ স্যার। ডক্টর আব্দুল কাদের স্যার।
আব্দুর রহমান, শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর শাহাদাত স্যারকে। স্যার, আমি আপনার ক্লাসটা খুব সুন্দরভাবে শুনছি। স্যার, আমার কোনো প্রশ্ন নাই। আমি একটা বিষয় একটু করতে চাই আর কি, মানে আমার জীবনে একটা গল্প শিপার সালফ নিয়ে। স্যার, 2016 সালে তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। আমার একজন শিক্ষক এখানে আছে না, শ্রদ্ধা মজুম স্যার, তখন স্যার জানতেন যে আমি টুকটাক ঘুমিয়ে পড়তাম। তো আমার প্রথম পেশেন্ট যে ছিল সে ছিল লিভার সালফার রোগী। তো সম্পর্কে আমার ফুফু হয় যে তার প্রচন্ড শীত ছিল, শীতের মধ্যে তার আঙ্গুলের মধ্যে যে আমরা প্রচলিত ভাষা যেটা বলি যে কিরা বা লার্গা, এগুলো লাগছিল। তো তৎকালীন সময় চন্ডীগড় হাসপাতালে তার হাতের মধ্যে 2বার অপারেশন করছিল এবং 3য়বার বলছিল যদি আপনার এখানে আবারও পুলিশ জন্মায় তখন আপনার হাতটা মানে একটা আঙ্গুল কেটে ফেলে দেওয়া লাগবে। তখন আমার আম্মু বলছিল যে যাও তো তোর ফুফুর কি হয়েছে একটু দেখে দেখে আই। তখন আমি মানে ছোট, কোনো কিছু বুঝি নাই, তো লক্ষণ সাদৃশ্যে আমি হিপার সালফ দেই। তো আলহামদুলিল্লাহ সপ্তাহখানেকের মধ্যেই একদম মানে এটা একদম শুকিয়ে যায় এবং আঙ্গুলটা ভালো হয়ে যায়। তো এরপর থেকে মানুষ মানে আমাকে মানে হোমিও, তখন আমি ডিএসএমএস এ ভর্তি হই নাই, আমি সদ্য মাত্র কলেজে ভর্তি হয়েছি এমন আর কি। তখন থেকে মানুষ আমাকে মানে চিনে আর কি। ধন্যবাদ স্যার, এটাই বলার জন্য। সালাম আলাইকুম।